ঈদে বাড়ি ফিরতে বরিশালের লঞ্চগুলোর কেবিনে টিকিট বিক্রি শুরু হয়েছে। এদিকে টিকিট বুকিং কার্যালয়গুলো বরিশালে থাকায় সেখান থেকেই আসা যাওয়ার টিকিট বিক্রি হচ্ছে। এখন পর্যন্ত ২৭ তারিখের টিকিট দেওয়া হচ্ছে। দু একদিনের মধ্যেই ২৮ থেকে ৩০ তারিখের কেবিনে টিকিট দেওয়া শুরু হবে। বিধান সরকারের প্রতিবেদন। ঈদ উৎসবে বাড়ি ফিরতে বাসের চেয়ে দ্বিগুণ সময় লাগে লঞ্চে, কিন্তু এখনও দক্ষিণাঞ্চলের বহু মানুষ লঞ্চ যাত্রায় স্বাচ্ছন্দ্য বোধ করে। যে কারণে লঞ্চের কেবিনের টিকিট পেতে আগাম নাম লিখিয়ে পছন্দের মতো দিনের টিকিট কিনতে হয়। ২৭ তারিখ থেকে ঈদ করার জন্য বরিশালে আসবে, সেই জন্য আমি টিকিট কিনেছি। ওয়েটিং আছে, নাম লেখাইছি, তা খাতা আসে নাই, বিকালে আসবে। আমরা ছোটবেলা থেকে অভ্যস্ত হয়ে গেছি এই যে একটু আরাম করে আসার জন্য, এই জন্যই লঞ্চে আসা। আমরা আসছি অফিসে আর টিকিট পেয়ে গেছি। এদিকে লঞ্চ টিকিট ক্লার্ক জানায়, যাত্রীদের সুবিধার কথা বিবেচনায় রেখে ১৫ রোজা থেকেই অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। ঢাকা থেকে লঞ্চের ভিতর কাউন্টার আছে, ওইখান থেকেও টিকিট দেওয়া হয়। আর মূলত হয়েছে বরিশাল আমাদের বুকিং অফিস, এইখান থেকে ঢাকা এবং বরিশাল উভয় প্রান্ত থেকেই টিকিট দেওয়া হয়। আমাদের এই ডিমান্ডটা আমরা লিখে রাখছি ২৫ তারিখ থেকে ৩১ তারিখ পর্যন্ত। তবে হঠাৎ করে ১৭ তারিখ ঢাকায় অভ্যন্তরীণ নৌযান পরিচালনা কমিটির সভায় কেবিনের ভাড়া বৃদ্ধি ও লঞ্চ চলাচলে রোটেশন করে দেয় বিপাকে পড়েছে লঞ্চ মালিকরা। কালকের ডিসিশনটা হতে আমি একটু এমব্রেসিং ফিল করতেছি, কারণ আপনি যদি ২৮ তারিখের ২৯ তারিখের কেবিন করে থাকেন, আমার যদি ট্রিপ না থাকে ঈদের পূর্বে, আপনি বোঝেন এটা এখন আপনাকে কোন লঞ্চে দেবো, কীভাবে একটা জিনিসটা একটু অসুবিধারই হয়ে গেছে। যাত্রীদের নিরাপত্তায় নদীবন্দর এলাকায় অবকাঠামো উন্নয়ন কাজ চলছে। তবে যাত্রী ভোগান্তি কমাতে দ্রুত কাজ শেষ করার চেষ্টা করছেন নদীবন্দর কর্মকর্তা। আমাদের এখানে যারা কাজ করছেন, ওয়ার্ল্ড ব্যাংকের একটা প্রজেক্টের আন্ডারে কাজ হচ্ছে। আমি ওয়ার্ল্ড ব্যাংকের সাইড ইঞ্জিনিয়ারকে আজকে ডেকেছি, তাকে আমি সর্বনিম্ন সময় যাতে আমার এই জায়গাটা একটু যাত্রী বান্ধব করে দেয় সে ব্যাপারে আমার চেষ্টা থাকবে। এবার ২৫ মার্চ থেকে ১৪ মে পর্যন্ত বিশেষ সেবায় ২০টি লঞ্চ চলাচল করবে। বিধান সরকার, ৭১, বরিশাল। চট্টগ্রাম বন্দর বহির্নোঙরে পণ্য খালাসের পর লাইটার জাহাজগুলো সাগরে ভাসমান অবস্থায় পণ্য মজুত করছে। এতে বাজারে পণ্যের সরবরাহ বিঘ্নিত হওয়ার পাশাপাশি তৈরি হচ্ছে লাইটারের জাহাজ সংকট। বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে মাদার ভেসেল থেকে পণ্য খালাসের পর নির্দিষ্ট সময়ে বহির্নোঙর ছেড়ে যাওয়া নিশ্চিত করতে সাগরে অভিযান অব্যাহত রেখেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সহযোগিতা করছে কোস্টগার্ড ও নৌবাহিনী। জহিরুল ইসলামের ক্যামেরায় চট্টগ্রাম থেকে প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। বঙ্গোপসাগরে চট্টগ্রাম বন্দরের আলফা অ্যাঙ্করেজে গতিবিধি সন্দেহজনক হওয়ায় একটি লাইটারের জাহাজ থামার নির্দেশ দেয় অভিযানে থাকা চট্টগ্রাম বন্দরের আভিযানিক টিম। দ্রুত চলে যাওয়ার চেষ্টা করলে এটি আটকায় নৌবাহিনী ও কোস্টগার্ডের টহল টিম। পণ্য মজুদের প্রমাণ না মিললেও নৌ পরিবহনে বিভিন্ন ব্যত্যয় মেলায় জাহাজ সংশ্লিষ্টদের হাজির হতে নির্দেশ দেওয়া হয় বন্দর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের আদালতে। শিপ থেকে আমাকে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছে, তো আমি শিপের দিকে যাচ্ছিলাম, তো এই ম্যাজিস্ট্রেট আসছে, আমার সব কিছু দেখেছে, তদন্ত করেছে। ম্যাজিস্ট্রেট বলছে আমাদের এক্সটিংগুইশারের ডেট এক্সপায়ার হয়ে গেছে, সেজন্য ওনাদের সাথে যাওয়ার জন্য বলছে আর কি, নাকি জরিমানা করবে ওনারা। ড্রাফট বেশি হওয়ায় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পণ্য নিয়ে আসা বড় বড় মাদার ভেসেলগুলো বন্দর জেটিতে ভিড়তে পারে না। বহির্নোঙরে নোঙর করে লাইটারের জাহাজে করে এসব বড় জাহাজ থেকে চলে পণ্য খালাস। রোজায় আনা ভোগ্যপণ্য খালাসের পর লাইটারের জাহাজগুলোকে কেউ যাতে ভাসমান গুদামে পরিণত করতে না পারে, তাই এই অভিযান, জানান বন্দর কর্মকর্তারা। আমরা বাংলাদেশ নেভি এবং কোস্টগার্ডের সাথে এটা সমন্বয় করে ওনাদের সহযোগিতা চাইব, যাতে আমাদের এরিয়ার বাইরে যদি কেউ এরকম স্লো বা মজুত করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়। লাইটার জাহাজে অবৈধভাবে পণ্য মজুত হলে বাজারে পণ্য সরবরাহ বিঘ্নিত হয়। পাশাপাশি বাইরে থেকে আসা বড় মাদার ভেসেল থেকে পণ্য খালাসে লাইটারের জাহাজ পাওয়া যায় না। তাই গত ২৬ ফেব্রুয়ারি থেকে পণ্য বোঝাইয়ের ৭২ ঘন্টার মধ্যে লাইটারের জাহাজগুলোকে বন্দর সীমা ত্যাগের নির্দেশ দেয় বন্দর কর্তৃপক্ষ। এটা আমরা সাধারণত আমাদের যে ওয়াটার ট্রান্সপোর্ট সেল আছে ওনাদের নেতৃবৃন্দের সাথে আমরা যোগাযোগ রাখি। তাছাড়া আমাদেরও নিজস্ব এখানে আমাদের সার্ভেলেন্স আছে। আমরা দুইয়ের কম্বিনেশনের মাধ্যমে আমরা এই মনিটরিংটা আমরা করে থাকি সাধারণত। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বাইরে থেকে বছরে প্রায় ৯ থেকে ১২ কোটি টন পণ্য খালাস হয়।
এসব পণ্য পরিবহনে যুক্ত প্রায় 1800 লাইটার জাহাজ। বন্দরের বহির্নোঙরে কোনো লাইটারের জাহাজ অলস বসে থাকলে কিংবা গতিবিধি সন্দেহজনক মনে হলে সেখানে অভিযান চালাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। তাদের সহযোগিতা করছে কোস্টগার্ড এবং বাংলাদেশ নৌবাহিনী। এই অভিযানের মাধ্যমে রমজানে পণ্যের সরবরাহ ঠিক থাকবে বলছে বন্দর কর্মকর্তারা। বহির্নোঙর থেকে প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম। মোংলায় 8 বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা করায় যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছেন এলাকাবাসী। মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান জানান, বুধবার দুপুরে পৌরসভার 5 নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। 8 বছরের শিশুকে একটি পুকুর পাড়ে ডাক দেয় আলী মোল্লা নামের এক যুবক। ঘটনাটি দেখে ওই শিশুর বন্ধুরা পরিবারকে জানালে শিশুকে উদ্ধার ও যুবককে হাতে নাতে ধরে ফেলেন এলাকাবাসী। পরে এলাকাবাসী ওই যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে দেয়। শিশু তারে একেবারে প্রতিবাদ না জানে আর কোলটা নেই, তাহলে আল্লাহ তো আমাকে ছাড়বে না। রাজবাড়ীর কালুখালীতে 3 শিশুকে বলাৎকারের চেষ্টা করার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহিদুর রহমান জানান, বুধবার কালুখালী উপজেলার হরিণবাড়িয়া কামিয়া দারুল উলুম কওমি মাদ্রাসা থেকে ওই শিক্ষককে গ্রেফতার করা হয়। শিক্ষক আব্দুল্লাহ আল মামুন ওই 3 শিশুকে গত 3 মাসের বেশি সময় ধরে বিভিন্ন বাহানায় তার রুমে ডেকে বলাৎকারের চেষ্টা করেছে। পরে স্থানীয়রা টের পেয়ে ওই শিক্ষককে আটক করলে সে দোষ স্বীকার করে। পরে তাকে পুলিশের কাছে তুলে দেওয়া হয়। এই ব্যাপারে এক শিশুর পরিবার থানায় লিখিত অভিযোগ দিয়েছে। বরগুনায় থানা হেফাজত থেকে প্রতারণা মামলায় গ্রেফতার আসামি ছিনিয়ে নেওয়ার সময় গ্রেফতার হয়েছে পাথরঘাটা উপজেলা মহিলা দলের সভানেত্রী ও তার মেয়ে। বুধবার সকালে 10:15টার দিকে বরগুনা থানার মধ্যে এই ঘটনা ঘটে। বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান জগলুল হাসান জানান, বুধবার সকাল 10টার দিকে প্রতারণা মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি সোহান নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। এর কিছু সময় পর ওই যুবকের শাশুড়ি পাথরঘাটা উপজেলা মহিলা দলের সভানেত্রী ইসরাত জাহান শিরিন ও তার মেয়ে সার্জিনা মিম এসে পুলিশের উপর হামলা করে তাকে ছিনিয়ে নিতে চাইলে তাদেরকে আটক করে পুলিশ। এরপর পুলিশের কাজে বাধা দান সহ আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টার অপরাধে মামলা করে তাদের গ্রেফতার দেখে আদালতে পাঠানো হয়। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। গাজীপুরের শ্রীপুরে একটি ইন্টার লাইনিং কারখানায় দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। সশস্ত্র ডাকাত দল সীমানা প্রাচীর টপকে নিরাপত্তা কর্মীদের বেঁধে রেখে 30 লক্ষাধিক টাকার কেবল ও বৈদ্যুতিক যন্ত্রপাতি লুট করেছে। মঙ্গলবার রাত প্রায় 2:30টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের বেকাশহরা এলাকায় ইকোট্রিমস বাংলাদেশ লিমিটেড কারখানায় এ ডাকাতির ঘটনা ঘটে। কারখানার ব্যবস্থাপক মিজানুর রহমান জানান, 9 থেকে 10 জনের একটি ডাকাত দল সীমানা প্রাচীর টপকে ভেতরে ঢোকে। এরপর 3 নিরাপত্তা কর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে। পরে কারখানার ইউটিলিটি ভবনের 2টি দরজার তালা ভেঙে অন্তত 650 মিটার 300 RM কেবল, ওয়েল্ডিং মেশিন ও বৈদ্যুতিক যন্ত্রপাতি পিকআপ ভ্যানে ভরে পালিয়ে যায়। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জয়নাল আবেদিন মণ্ডল জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে। সিসিটিভি ফুটেজ জড়িতদের শনাক্ত করা হবে। নেত্রকোনার দুর্গাপুরে ছিনতাইকারী ছুরিকাঘাতে শওকত মিয়া নামের এক ব্যবসায়ী আহত হয়েছেন। এই সময় তার ব্যাগে থাকা নগদ 5.5 লাখ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, বুধবার রাতে তারাবি নামাজ শেষে দোকান বন্ধ করে বিপিনগঞ্জ থেকে বাড়ি ফিরছিলেন শওকত। এক পর্যায়ে সাদামাটি পাহাড় নামক স্থানে পৌঁছলে 2 জন ছিনতাইকারী ধারালো অস্ত্র ঠেকিয়ে তার সাথে থাকা ব্যাগে দোকানের নগদ 5.5 লাখ টাকা ও 17টি মোবাইল ছিনিয়ে নেয়। এই সময় শওকত বাধা দিলে তার হাতে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে দৌড়ে চলে যায় তারা। বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন শওকত। ভালো কাজের প্রলোভনে ভারতে পাচারের শিকার 21 বাংলাদেশি নারী পুরুষ
ও শিশু বিভিন্ন মেয়াদে সাজা খাটার পর তাদের বেনাপোল বন্দরে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। বিকালে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ পাচার হওয়া বাংলাদেশিদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয়। ফেরত আসা নারী শিশুরা যশোর, সাতক্ষীরা, খুলনা ও নড়াইল জেলার বাসিন্দা। আইনি সহায়তা দিতে রাইটস যশোর 10 জনকে এবং জাস্টিস অ্যান্ড কেয়ার 11 জনকে গ্রহণ করেছে। দেশের বিভিন্ন সীমান্ত পথে তারা ভারতে গিয়ে অনুপ্রবেশের অভিযোগে আটক হয়েছিল। জাস্টিস অ্যান্ড কেয়ারের যশোর শাখার সিনিয়র প্রোগ্রাম অফিসার আব্দুল মুহিত জানান, ভালো কাজের প্রলোভনে দেশের বিভিন্ন সীমান্ত পথে দালালের মাধ্যমে তারা ভারতে যান। এই সময় তাদের আটক করে জেলে পাঠায় ভারতীয় পুলিশ। নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারাবো বিশ্ব রোড এলাকায় গ্রিন সিটি সুপার মার্কেটের একটি টিনশেড মার্কেটে আগুনে পুড়ে ছাই 19টি দোকান। কাঁচপুর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, রাত 2:15টায় তারাবো এলাকায় হাসানের ভাঙাড়ির দোকান থেকে আগুন লাগে। সে আগুন মুহূর্তে ছড়িয়ে পড়ে পাশের গ্রিন সিটি মার্কেটে সুপার সিটি টিনশেড মার্কেটে। খবর পেয়ে কাঁচপুর ফায়ার সার্ভিসের 3টি ইউনিট 1 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে মার্কেটের ভিতরে থাকা কাঠের ফার্নিচার, মোটর পার্টস, কাপড়ের দোকান সহ 19টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। দর্শক, সংবাদের শুরুতে যেমনটি বলছিলাম, ঈদে বাড়ি ফিরতে বরিশালের লঞ্চগুলোর কেবিনের টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ থেকেই 27 তারিখে টিকিট দেওয়া হচ্ছে। এই মুহূর্তে আমাদের সাথে বিধান সরকার যুক্ত হচ্ছেন। বিধান, সব যাত্রী কি ঠিকমতো লঞ্চ কেবিনের টিকিট পাচ্ছেন কিনা এবং কোনো অভিযোগ রয়েছে কিনা, এবং আরেকটি বিষয় জানাবেন, কতগুলো লঞ্চ চলবে? লিনি, আপনাকে শুরুতেই বলছি যে বরিশাল যে লঞ্চ যে যাত্রা ঈদ এবং কোরবানি বা যে কোনো উৎসব উপলক্ষে দক্ষিণাঞ্চলের যাত্রীরা কিন্তু সবসময় স্বাচ্ছন্দ্য বোধ করে লঞ্চে চলাচলের ক্ষেত্রে, যদিও পদ্মা সেতুর পরে একটা বিপুল পরিমাণ অংশ বা বাসে যোগাযোগ করে থাকে, যেহেতু ঢাকা থেকে বরিশালে বাস যোগে যদি আসে তাতে 3 থেকে 4 ঘন্টা সর্বোচ্চ লেগে থাকে। কিন্তু আপনাকে যদি বলি যে লঞ্চ যাত্রার দ্বিগুণ সময় লাগলো মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করে কিন্তু লঞ্চে চলাচলের জন্য। এখানে পরিবার পরিজন নিয়ে যখন ঈদে ঘরে ফিরে ঈদ উৎসবে যোগ দেওয়ার জন্য, সেক্ষেত্রে তারা লঞ্চকেই স্বাচ্ছন্দ্য বোধ করে, এবং যার ফলে লঞ্চের কেবিনের টিকিট পাওয়ার জন্য সবসময় একটা ভিড় থাকে। তো স্বাভাবিক সময়ে যেহেতু বরিশাল নদীবন্দর থেকে ঢাকাতে এখানে 2টি লঞ্চ চলাচল করে মাত্র রোটেশন পদ্ধতিতে, বা ঈদ উপলক্ষে এখানে কিন্তু সেই লঞ্চের সংখ্যা বেড়ে যায়। তো সেক্ষেত্রে লঞ্চের টিকিটে কেবিন, যেহেতু একটা নির্দিষ্ট সংখ্যক কেবিন রয়েছে, সেই কেবিনের টিকিট পাওয়ার জন্য বা আগে থেকেই তারা অগ্রিম বুকিং দিয়ে থাকে, কখনো বা আপনার নাম লিখিয়ে থাকে এবং সেই অনুযায়ী তারা লঞ্চের টিকিট পেয়ে থাকে। তো এখানে আমরা যেটা দেখেছি 27 তারিখ পর্যন্ত তারা লঞ্চের কেবিনের টিকিটটা দিয়েছেন, এবং 28 তারিখ থেকে বা 30 তারিখ পর্যন্ত যে লঞ্চের কেবিনের টিকিট সেগুলো দেওয়া হবে আরো একদিন পরে। এবং লঞ্চ মালিকদের সাথে আমরা যে কথাটা বলছি, তারা বলছেন যে এখানে যে এই যে ঢাকা বরিশাল নৌ রুটে লঞ্চ চলাচল যে সংরক্ষণ বিষয় যে একটা কমিটি ঢাকাতে তারা একটা মিটিং করেছিলেন গেল 17 তারিখে, এবং সেখানে তারা একটা সিদ্ধান্ত নিয়েছে যে লঞ্চের বিশেষ করে যে ডাবল কেবিনের ভাড়া তারা কিন্তু বাড়িয়ে দিয়েছে 200 টাকা, যেহেতু সিঙ্গেল কেবিন ছিল আপনার 1200 টাকা এবং ডাবল কেবিন ছিল আপনার 2200 টাকা। সেখান থেকে তারা 200 টাকা 2400 টাকা বাড়তি, মানে 200 টাকা বাড়তি করেছেন সেই নৌযান পরিচালনা সংরক্ষণ কমিটি। তো সেক্ষেত্রে তারা বা মালিকরা বলছেন যারা যে আগে টিকিট বিক্রি করেছে, বিশেষ করে যে আগের দামে যারা 2200 টাকাই ডাবল কেবিন দেখেছে, সেক্ষেত্রে 200 টাকা ডাবল কেবিনের ক্ষেত্রে তারা বৃদ্ধি করেছে এই কমিটি, এবং যার ফলে তারা একটা বিপাকেই পড়ছে। এখন যারা আগাম টিকিট দিয়েছে, মনে করেন যে অনেক লঞ্চ, আমরা কথা শুনেছি 3-4 লঞ্চের সাথে কথা বলছি, তারা বলছেন যে আমরা কিন্তু শুরুতেই যাত্রীদের সুবিধার জন্য বা তারা টিকিট আগাম দিয়েছে, 15 তারিখ আগেই দিয়েছে, এবং কেউ বা আবার একটু বিলম্বে পেয়েছে যে ঈদের টিকিট কবে নাগাদ দেবে, শিডিউল কবে পাবে, এবং সেক্ষেত্রে তারা কিন্তু এই যে একটা ঝামেলায় পড়বেন। এবং আরেকদিকে তারা কিন্তু একটা শিডিউল করে দিয়েছে, এখানে 18টি লঞ্চ, আরো 19টি এবং আরো একটি নতুন লঞ্চ যোগ হবে, মোট 20টি লঞ্চ ঢাকা বরিশাল রুটে ঈদ স্পেশাল সার্ভিসে তারা যোগ দেবে। এবং সেক্ষেত্রে তারা বলছেন যে রোটেশন করে দেয়, ক, খ, গ এই 3টি শ্রেণীতে রোটেশন করে দেয়। এখন তাদের কিন্তু একটা বিপাকে পড়বে। কিরকম বিপাকে পড়বে? তারা বলছেন যে যেসব লঞ্চ যে আগে যেমন রোটেশন ছিল না, ঈদ উপলক্ষে কোনো রোটেশন ছিল না, যে লঞ্চ এসে যাত্রী নামিয়ে দিয়ে আবার সেই ইচ্ছা ঢাকাতে চলে যেত, আবার সেখান থেকে যাত্রী নিয়ে ফিরে আসতো।
তো সেক্ষেত্রে এখন যেহেতু তিনটি সার্কেল করে দিয়েছে তারা ক খ গ তিনটি, এবং সেক্ষেত্রে তিনটি সময় যে লঞ্চ, যে এই লঞ্চের আগে মনে করেন যে 27 তারিখের লঞ্চের টিকিট কাটা হয়েছে যে লঞ্চে, সেই লঞ্চ কিন্তু 27 তারিখ থাকছে না এই রোটেশন পদ্ধতি, তারা কিন্তু 28 তারিখ বা 29 তারিখ পড়ছে। তো সেক্ষেত্রে এই যে যারা টিকিট কিনেছে এই লঞ্চ থেকে, বিশেষ করে একটি লঞ্চ থেকে যদি নির্দিষ্ট একটি লঞ্চের কথা বলি, সেখান থেকে যদি টিকিট কিনে থাকে, সেই লঞ্চ যদি 27 তারিখ না থাকে, তাহলে সেই লঞ্চের যাত্রীরা কোথায় যাবে? তো এখানে টিকিট ক্লার্ক তাদের সাথে কথা বলছে, তারা বলছে যে অবশ্যই ফোন দিয়ে এবং যে ওই তারিখে যে লঞ্চ আছে সেই লঞ্চের সাথে আসলে যোগাযোগ করে সেখানে তাদের কেবিনের টিকিটগুলো দেওয়ার তারা চেষ্টা করবে। এক্ষেত্রে একটা বিড়ম্বনায় পড়তে হবে। তো সব মিলিয়ে আমরা বলতে পারি যে নদী বন্দরে এখন কিন্তু বিশ্বব্যাংকের একটা উন্নয়ন প্রকল্প কাজ চলছে, যেহেতু বরিশাল বা ঢাকা রুটে নৌপথের লঞ্চ চলে গেছে, কিন্তু এখন কিন্তু উন্নয়ন কাজ, যেহেতু আমরা জিজ্ঞেস করছিলাম এখানে বন্দর কর্মকর্তাকে যে উন্নয়ন কাজটা এখন কেন, তারা বলছেন যে এটি যেহেতু বিশ্বব্যাংকের প্রকল্প এবং এটি বিগত দিনের প্রকল্প ছিল, বা সেই প্রকল্পে এখন বাস্তবায়ন হচ্ছে, যার ফলে এই যে পল্টন এলাকায় বিশেষ করে যেখানে নদী বন্দরে যে গ্যাংওয়ে তারপর থেকে শুরু করে যেখান থেকে গেটগুলো রয়েছে, সেখানে একটা রিজার্ভ ট্যাঙ্ক তৈরির জন্য তারা এখন কাজ করছে। সেই কাজের ক্ষেত্রে আমরা বলতে পারি যে কাজটি এখনো কিন্তু চলছে, এবং সেটি যদি ঈদের আগে যদি তাদের যদি একটা ব্যবস্থা না করে দেয় যাত্রীদের চলাচলের ক্ষেত্রে, তাহলে এবার কিন্তু যাত্রীরা বা বিশেষ করে লঞ্চ থেকে নেমে যে একটা চাপ থাকে যে হাজার হাজার যাত্রী এখানে ঈদ উপলক্ষে বাড়ি ফিরবে, তারা কিন্তু এই চলাচলের ক্ষেত্রে একটা বিঘ্ন সৃষ্টি করবে, তারা যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে, যেহেতু এখানে অবকাঠামো নির্মাণ কাজ চলছে। তো সেক্ষেত্রে বন্দর কর্মকর্তা যেটা আশ্বস্ত করেছেন, তিনি বলছেন যে বিশ্বব্যাংকের যে কাজ চলমান সে বা তার প্রকল্প পরিচয় বা ইঞ্জিনিয়ারকে ডেকে তারা বলছেন যে কাজটি যাতে করে দ্রুত ঈদের আগে সম্পন্ন হয়, যেহেতু 27-28 তারিখ থেকে যাত্রী আসা শুরু করবে, একটা চাপ থাকবে। তো সব মিলিয়ে আমরা বলতে পারি যে এবারে ঈদ যাত্রা। বিধান সরকার, অসংখ্য ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, আমরা জানছিলাম লঞ্চ কেবিনের টিকিট বিক্রির বিষয়ে বিস্তারিত খবরাখবর সহকর্মী বিধান সরকারের কাছ থেকে। ময়মনসিংহ নগরীর বেশিরভাগ ফুটপাত দখল হয়ে গেছে। ফুটপাত জুড়ে গড়ে তোলা হয়েছে নানা দোকানপাট, বসানো হয়েছে ওয়েল্ডিং কারখানা, চা স্টল ও খাবারের হোটেল। নগরবাসীর অভিযোগ, সিটি কর্তৃপক্ষের নজরদারি না থাকায় এই অবস্থা। বাবুল হোসেনের তথ্য ছবিতে প্রতিবেদন। ময়মনসিংহের ব্যস্ত নতুন বাজার, গাগিনাপাড় স্টেশন রোড, স্বদেশী বাজার, দুর্গাবাড়ি রোড, আর কে মিশন রোড, ব্রাহ্মপল্লী, চরপাড়া সহ বেশিরভাগ বাণিজ্যিক ও আবাসিক এলাকার ফুটপাতের উপর গড়ে উঠেছে ফলের দোকান, চা স্টল, পানের দোকান, আছে ওয়েল্ডিং এর দোকান। অনেক আবার দোকানের মালামাল সামগ্রী তুলেছেন ফুটপাতের উপর। এলাকার লোকজন বলছেন, যেখানে সেখানে ফেলে রাখা হয়েছে বালুর বস্তা, ইট সহ নির্মাণ সামগ্রী, যে কারণে কোনো পথচারী নির্বিঘ্নে চলাচল করতে পারছেন না। ফুটপাত তো আসলেই নাই, এটা তো যার দোকান আছে তার দহলে আছে, সেই ভাড়া নেয়। প্রধান কারণটা হলো সিটি কর্পোরেশন যারা দেখভাল করার কথা তারা দেখতেছে না ঠিক মতো। কর্তৃপক্ষ যদি মনে করে যে এটা 1 সেকেন্ডের মধ্যে তুললে সম্ভব। ফুটপাতের উপরে যেন হকাররা জায়গা দখল করে না বসে। ফুটপাত দখলকারীদের কেউ কেউ বিষয়টি স্বীকার করে তাদের পুনর্বাসনের দাবি জানিয়েছেন। এটা তো আগে থেকে আমরা করছি, এটা তার এই নিয়ম আসেন না, তো মনে করেন এটা ওইসে আইন করছে যখন তো এটা উড়াই এলাম, অসুবিধা নাই। সবারকে একটা সঠিক কর্মসংস্থান কিংবা সঠিক একটা বসার ব্যবস্থা জায়গা করে দেখ, কেউ রাস্তায় বসবে না। দখল থেকে ফুটপাত মুক্ত করতে প্রশাসন একাধিকবার অভিযান চালালেও তেমন কোনো লাভ হয়নি। নিঃসন্দেহে কঠোর একটা আইনের প্রয়োগ করতে হবে। কঠোর আইনের প্রয়োগ ছাড়া ফুটপাত মুক্ত করা, দখলমুক্ত করা, ফুটপাত যে কারণে করা হয় সেই উদ্দেশ্য কখনোই নাগরিক সুবিধার অংশ হবে না। সিটি প্রশাসকও বিষয়টি স্বীকার করে উচ্ছেদ অভিযানের পর মনিটরিং জোরদার রাখার তাগিদ দিচ্ছেন। অভিযান যাওয়ার পরে আবার দেখা যাচ্ছে ওরা বসে যায়। আসলে এখানে কন্টিনিউয়াস মনিটরিং করতে হবে, আমরা এখন মনিটরিংয়ের উপর জোরদার করছি। নগরীর স্থায়ী দোকানি ও ব্যবসায়ীদের মদদেই অনেকে রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসার সুযোগ পাচ্ছে, এমন অভিযোগও রয়েছে। ফারদিন নীরব, ৭১। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী বাবুল। বাবুল, আপনি নিশ্চয়ই শুনছেন, আমরা যেমনটি প্রতিবেদনে দেখেছি দখল হয়ে গেছে ময়মনসিংহের বেশিরভাগ ফুটপাত। আপনার কাছে একটু জানতে চাই যে অবৈধ এসব স্থাপনা সরাতে এখন পর্যন্ত কি ধরনের পদক্ষেপ আসলে কর্তৃপক্ষ নিয়েছে? বিভিন্ন সময়ে যেটি দেখে থাকি যে সিটি কর্তৃপক্ষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বা উচ্ছেদ অভিযান পরিচালনা করে এই সমস্ত ফুটপাতে যারা দোকান পেতে থাকেন তাদেরকে অপসারণ করেন বা ছবি নিয়ে যান, কিন্তু এরপরই আবার যে চিত্র সেটি আগের চেহারায় আমরা ফিরে দেখেছি। অর্থাৎ এটি যে কার্যকর কোনো সমাধান বা ফলপ্রসূ কোনো ফল সেটি কিন্তু নগরবাসী দেখতে পায় না। আমি রয়েছি নগরীর চরপাড়া এলাকায়, এটি একটি ব্যস্ত এলাকা।
এখানে সিটি কর্তৃপক্ষের যে ফুটপাত রয়েছে সেই ফুটপাতের পাশে এবং যে পাশে দোকান রয়েছে সেখানেও কিন্তু যারা দোকানি অর্থাৎ ফুটপাতের পাশে যে দোকান তার যে মালামাল সামগ্রী সেটিও কিন্তু আপনি যদি দেখেন এবং প্রতিবেদনেও আমরা যেটি দর্শকদের দেখিয়েছি সেটি কিন্তু ফুটপাতের উপরে কিন্তু রেখে দেওয়া হয় এবং যে কারণে যে উদ্দেশ্যে ফুটপাত করা সেটি কিন্তু নগরবাসী সেই সুবিধা ভোগ করেন না। তো আমরা চরপাড়া যেটি দেখছি যে যেমনটি দেখাচ্ছে যে এটি একটি দোকান এবং নামকরা দোকান, তার দোকানের যে ফ্রিজ সেটি কিন্তু রাখা হয়েছে ঠিক ফুটপাতের উপরে এবং এরকম পুরো নগর জুড়েই কিন্তু আমরা যেটি দেখে থাকি যে প্রত্যেকটি দোকানে এইভাবে এই ফুটপাতের উপর জায়গা দখল করে যে পথচারীদের যে চলাচলের রাস্তা সেটিকে সংকীর্ণ করা হয়েছে। এটি কেবল যে ফুটপাতের এক পাশে যে দোকানি তারা করছে তা না, এবং এর ফুটপাতের বাইরে যারা রাস্তার উপরে যে সমস্ত হকার দোকান পাতেন তারাও কিন্তু একইভাবে দুপাশে দোকান গড়ে তোলা, পথচারীদের যে হেঁটে চলার যে রাস্তা যেটি ফুটপাত বলছিলাম সেটি কিন্তু সবসময় একটি সংকীর্ণ অবস্থা হয় এবং লোকজন আমরা যেটি দেখি অনেক সময় ভিড়ের মধ্যে ঝুঁকি নিয়ে কিন্তু তারা চলাচল করে থাকেন। তো আমরা এটি যে কেবল চরপাড়ার চিত্র তা না, এটি কিন্তু পুরো নগরের এই একই অবস্থা, যেটি আবাসিক এলাকা থেকে শুরু করে বাণিজ্যিক এলাকা বা অন্যান্য যে এলাকায় এই ফুটপাত করা হয়েছিল মানুষের হেঁটে চলার জন্য, প্রত্যেকটি ফুটপাতেই কিন্তু আমরা একই চিত্র দেখি। এবং যেমনটি অভিযোগ রয়েছে যে নগরবাসী যেটি বলছেন যে রাস্তার পাশে যে ফুটপাত রয়েছে এবং ফুটপাতের উপর যারা দোকান পাতেন এবং ফুটপাতের পাশে যে সমস্ত দোকান রয়েছে সেটি ফুটপাতের যারা হকার যারা দোকানি করে থাকেন, যারা দোকান পাতেন তাদেরকে বৈদ্যুতিক যে বিদ্যুতের ব্যবস্থাও তারা করে থাকেন এবং এই যে ফুটপাতের পাশের দোকানের সামনে যে হকারদেরকে বসতে দেওয়া হয়, অভিযোগ রয়েছে নগরবাসী বলছেন যে সেই দোকানিরা এটির বিনিময়ে প্রতিদিন একটি ভাড়া আদায় করে থাকেন এবং এটি এই পুরো নগর জুড়েই একটি সিন্ডিকেট, যারা ফুটপাতের পাশে দোকান রয়েছে তারা এই হকারদের বসা। বাবুল হোসেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা দেখছিলাম আসলে ফুটপাতের অবস্থাগুলো, আপনি থাকুন, আমরা পরবর্তীতে আবারও জানবো এই বিষয়ে বিস্তারিত। চট্টগ্রাম মহানগরীর দীর্ঘদিনের সমস্যা জলাবদ্ধতা নিরসনে সমন্বিত পদক্ষেপের উপর গুরুত্ব আরোপ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। তিনি বলেন, জলাবদ্ধতা একটি বহুমাত্রিক সমস্যা যা কেবল সিটি কর্পোরেশনের একক প্রচেষ্টায় সমাধান সম্ভব নয়। এক্ষেত্রে সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত উদ্যোগ গ্রহণ করা জরুরি। বুধবার দুপুরে চরশী কার্যালয়ে জলাবদ্ধতা নিরসন বিষয়ক অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি একথা বলেন। তিনি বলেন, জলাবদ্ধতা নিরসনের জন্য চট্টগ্রামের ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন ও জল ধারণ সক্ষমতা বাড়ানোর প্রয়োজন। সভায় সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার শীর্ষ কর্মকর্তা, প্রকৌশলী ও বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। নির্বাচিত সংসদ ছাড়া সংস্কার বৈধ হবে না, এজন্য দ্রুত নির্বাচনের রোডম্যাপ ও তাফসিল ঘোষণা করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী। বিকেলে সুনামগঞ্জ জগন্নাথপুর উপজেলা সৈয়দপুর হাফিজিয়া মাদ্রাসা মাঠে যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদের পক্ষে আয়োজিত ইফতার মাহফিলে যোগ দেন তিনি। এই সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি এ আহ্বান জানান। এ সময় তিনি আরও বলেন, দেশের মানুষ অনেকদিন ভোট দিতে পারেনি, তারা চায় অন্তর্বর্তী সরকার সংস্কার কাজ দ্রুত শেষ করে একটি ভোটের আয়োজন করবে। সংস্কারের নামে কোনো ধরনের পায় তারা দেশের মানুষ মেনে নেবে না। জাতির স্বার্থে সবার আগে প্রয়োজন সংস্কার, তারপরই নির্বাচন, এমন মন্তব্য করেছেন বাংলাদেশে জামায়াতে ইসলামী রাজশাহীর মহানগরের আমির ডক্টর মাওলানা কেরামত আলী। বুধবার রাজশাহীর অলকার মোড়ে একটি রেস্তোরাঁয় জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী অবশ্যই নির্বাচনের পক্ষে, তবে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য সংস্কার প্রয়োজন। সংস্কার না করে নির্বাচন করলে আবারও ফ্যাসিবাদের শক্তি হাজির হতে পারে। ইফতার মাহফিলে রাজশাহী মহানগর জামায়াতের নেতাকর্মী ও প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
নির্বাচনী ফায়দা নেওয়ার জন্য আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য কিছু রাজনৈতিক দল কূটনীতিতে যুক্ত হচ্ছে বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। মঙ্গলবার কুমিল্লার শাসনগাছায় জাতীয় নাগরিক গণ ইফতার ও দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন যে আওয়ামী লীগের ছাত্র নাগরিক রাস্তায় তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশ থেকে উৎখাত করেছে, সেই আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। বিদেশে বসে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। যদি কেউ আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, 5 আগস্ট গণভবন এবং বঙ্গভবনের যে পরিণতি হয়েছে তাদেরও সে পরিণতি হবে। এই প্রশাসনকে যতক্ষণ না পর্যন্ত আমরা নিশ্চিত হই তারা একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে পারে, আমরা ততক্ষণ পর্যন্ত আমরা আশ্বস্ত হচ্ছি না। সেজন্য আমরা চাই এই যে স্থানীয় সরকার যে নির্বাচনগুলো রয়েছে, এই নির্বাচনগুলোর মধ্য দিয়ে এই প্রশাসনের স্বচ্ছতা যাচাইয়ের একটি পরীক্ষা হয়ে যাক। ক্রাফট ইনস্ট্রাক্টরদের করা মামলায় হাইকোর্টের রায়ের প্রতিবাদে টাঙ্গাইলে চলমান ক্লাস পরীক্ষা বন্ধ করে বিক্ষোভ মিছিল করেছে পলিটেকনিক শিক্ষার্থীরা। বুধবার টাঙ্গাইল পলিটেকনিক শিক্ষার্থীরা প্রেস ক্লাবের সামনে এই বিক্ষোভ মিছিল পালন করে। এ সময় তারা বলেন, মঙ্গলবার হাইকোর্ট 30% পদ দিয়ে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির পক্ষে রায় দিয়েছে। এতে তারা প্রমোশন পেয়ে জুনিয়র ইনস্ট্রাক্টর হবে, কিন্তু এই পদটি ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য। এর ফলে যারা ডিপ্লোমা পাশ করে বের হবে তাদের চাকরির শূন্যপদ 30% কমে গেল। এতে আপত্তি তাদের। দাবি মানা না হলে 24 ঘন্টার মধ্যে উত্তরবঙ্গের যানবাহন চলাচলের বন্ধ করে দেওয়ার কথাও জানান তারা। চট্টগ্রামে দেশি কাপড় বিদেশি বলে বিক্রি সহ বিভিন্ন অভিযোগে মেগামার্ট নামে একটি প্রতিষ্ঠানকে 1 লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ভোক্তা অধিকারের উপপরিচালক ফয়জুল্লাহ জানান, বুধবার দুপুরে নগরীর কাপড়ের পাইকারি মার্কেট টেরি বাজারে এ অভিযান চালানো হয়। প্রতিষ্ঠানটি নিজেরাই পাঞ্জাবি, শার্ট সহ বিভিন্ন কাপড় তৈরি করে বিদেশি কাপড় বলে বিক্রি করছিল। এছাড়াও অনুমোদনহীন নিষিদ্ধ বিদেশি প্রসাধনী বিক্রি করছিল। এজন্য প্রতিষ্ঠানটিকে জরিমানার আওতায় আনা হয়েছে। পুরো রমজান মাস জুড়ে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা। অননুমোদিত কসমেটিক্স বিক্রি করে, আর কিছু কসমেটিক্স আছে দামি কসমেটিক্স 2000-3000 টাকা দামের, কিন্তু এখানে আমদানিকারকের কোনো স্টিকার নাই। এগুলি ভুয়া হতে পারে, জিঞ্জিরা কোম্পানি হতে পারে। এরকম প্রোডাক্ট যেন আর বিক্রি না করে এই নির্দেশনাগুলি আমরা দিয়েছি। আর তাদের যেই অ্যানোমালিসগুলি পেয়েছি, আমরা সতর্কতামূলক 1 লক্ষ টাকা অর্থদণ্ড করেছি। মেহেরপুরে বিক্রি নিষিদ্ধ কসমেটিক্স বিক্রি সহ বিভিন্ন অপরাধে 4 জন কসমেটিক্স দোকানদারকে 42,000 টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার দুপুরে শহরের বড় বাজারে এই অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মামুনুল হাসান। এ সময় তিনি বলেন, আইন অমান্য করে বিক্রি নিষিদ্ধ কসমেটিক্স বিক্রি করছিল তারা। এজন্য নিউ কেয়া স্টোরকে 15,000, কেয়া স্টোরকে 5,000, রাজা স্টোরকে 15,000 এবং ইলিয়াস স্টোরকে 7,000 টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে আরও উপস্থিত ছিলেন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাজিদুল হক মানিক, নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ আহমেদ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি তামিম হাসান। কুমিল্লা সিটি কর্পোরেশনে এনএস গ্যালারি টেন্ডারের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। বুধবার সকালে কুমিল্লা সিটি কর্পোরেশন এই দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশে একটি এনফোর্সমেন্ট অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন কুমিল্লা দুদকের সহকারী পরিচালক মাসুম আলী। এ সময় তিনি বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান এনএস গ্যালারির স্বত্বাধিকারী সাইফুল ইসলাম 2 অর্থ বছরে প্রায় 31টি টেন্ডারে প্রায় 231 কোটি টাকা টেন্ডার বরাদ্দ পায়। ওই বরাদ্দের মধ্যে অনিয়ম দুর্নীতির অভিযোগ রয়েছে। এরই প্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুদক। এই সময় আর উপস্থিত ছিলেন দুদক কুমিল্লার সহকারী পরিচালক তারিকুর রহমান ও দুদক সদস্য মামুনুর রশিদ। তার বিরুদ্ধে অভিযোগটা হলো তিনি কাজ পেয়েছেন, কাজটা না করে বা অন্যকে দিয়ে করিয়ে বিভিন্ন এখান থেকে অনৈতিক সুবিধা লাভ করেছেন। তো আমরা এই সংক্রান্ত যেই প্রকল্পগুলো পেয়েছি সেটার আইডিগুলো পেয়েছি। এখন বিস্তারিত নেওয়ার সুযোগ আমরা পাই নাই। আইডিগুলো নেওয়া হয়েছে, আমরা আইডি দিয়ে পরবর্তীতে এর বিস্তারিত ওনাদেরকে বলা হয়েছে, আমাদেরকে কিছুদিনের মধ্যে সরবরাহ করবেন। আমরা পরবর্তীতে এগুলো পর্যালোচনা করে আমরা এটা একটা প্রতিবেদন আমাদের হেড অফিসে পাঠাবো।
ফরিদপুরে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযানে এবার নামি দামি রেস্তোরাঁয় মিলেছে পচা বাসি খাদ্য সামগ্রী। এই সময় 3টি প্রতিষ্ঠানের নামে খাদ্য নিরাপদ আইনে মামলা করা হয়েছে। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসিফ এলাহি ও শাওন হাসানের নেতৃত্বে বুধবার বিকাল 4টা থেকে 6টা পর্যন্ত শহরের বিভিন্ন হোটেল রেস্তোরাঁয় অভিযান চালায় জেলা নিরাপদ খাদ্য অফিস। অভিযানে ঝিলটুলি এলাকায় টেরাকোটা রেস্টুরেন্টে ও চরকমলাপুর এলাকার রেইন ফরেস্ট রেস্টুরেন্টের ফ্রিজে পাওয়া যায় পচা ও বাসি খাবার। এছাড়া অপরিচ্ছন্ন রান্নাঘরে নিম্নমানের তেল ও ঘি দিয়ে খাবার বানানো হচ্ছিল। চরকমলাপুরের শিরিন গার্ডেন রেস্টুরেন্টের ফ্রিজ থেকে পচা সিদ্ধ আলু, টিকা কাবাব, মাংস, বিভিন্ন মশলা জব্দ করা হয়। ঈদ ঘিরে ব্যস্ত রাজবাড়ীর বিসিক শিল্পনগরীর সেমাই কারখানার কারিগররা। এখানকার সেমাই এলাকার চাহিদা মিটিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন পাইকারি বাজারে। সেমাইয়ের গুণগত মান ঠিক রাখতে নিয়মিত তদারকি করছেন মিল মালিক ও বিসিক কর্মকর্তারা। মেহেদী হাসানের তথ্য ছবিতে প্রতিবেদন। ঈদ এলেই বাড়ে ব্যস্ততা, দম ফেলার সময় থাকে না রাজবাড়ীর বিসিক শিল্পনগরীর সেমাই কারিগরদের। এবারও বিভিন্ন পাইকারি বাজারে সেমাই পৌঁছে দিতে প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত সেমাই তৈরি করছেন তারা। কারিগররা জানান, ময়দা মেশিনের সাহায্যে সুতার মতো তৈরি করে এরপর রোদে শুকিয়ে প্যাকেট করে বাজারজাত করা হয়। আমরা খুব পরিষ্কারভাবে সেমাই বানাই। উন্নত মানের সেমাই আমাদের সেমাই খুব চাহিদা। তৈরি করে রোদে শুকা হারিয়া তন্দুরের ভিতর আগুনের হিট করিয়া আমরা ওটা প্যাকেট করে বাজারজাত করিয়া। আমাদের এই সেমাইটা পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা হাতে গিলাস করি। আমরা এইটাতে সংসার চালাই বেতন নিয়ে। আমাদের নিজস্ব কোম্পানি থেকে নিজস্ব ময়দা আসে, পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমাদের এখানে বানাই, তৈরি করি। উদ্যোক্তারা জানান, পরিষ্কার পরিচ্ছন্নতার কারণে তাদের সেমাইয়ের চাহিদা অনেক বেশি। চাহিদা অনেক ভালো আল্লাহর রহমতে। তো আমাদের সেমাই এটা আমরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে ঈদের জন্য প্রস্তুত করি। সব জায়গাতেই কম বেশি যায়, যেমন ফরিদপুর, পাংশা, মধুখালী, তারপরে আপনার বেলগাছি। বিসিক কর্মকর্তারা জানান, সেমাই শিল্পের সাথে জড়িত মালিক ও শ্রমিকদের খাদ্যদ্রব্য প্রস্তুত বিধিমালা মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে। স্টেট অফিসার শিল্পনগরীর কর্মকর্তা আছেন, উনি রেগুলারলি এই কারখানাগুলো ভিজিট করেন এবং তাদের বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ দিয়ে থাকেন। আর যদি তারা স্বাস্থ্যসম্মতভাবে উৎপাদন না করে থাকে, সেহেতু আমাদের এখানে সরকারি দপ্তর আছে, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, তারা বিভিন্ন সময় এসে তাদের যে সরকারি যে কার্যক্রম আছে সেগুলো তারা পরিচালনা করে থাকে। কারখানা কর্তৃপক্ষ জানায়, রাজবাড়ীর 4টি সেমাই কারখানায় প্রতিদিন প্রায় 1500 কেজি সেমাই উৎপাদন হয়। এই সেমাই রাজবাড়ী, ফরিদপুর, ঝিনাইদহ, কুষ্টিয়া, সাতক্ষীরা সহ দেশের বিভিন্ন এলাকায় নিয়ে যায়। নূর তাজমিন নীর, 71। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, কতটি কারখানায় সেমাই তৈরি হচ্ছে এবার এবং সেগুলোর পরিবেশ কতটা পরিচ্ছন্ন, কি দেখছেন আপনি? আমরা আজকে রয়েছি বিসিক শিল্পনগরী এলাকার আর দিন ফুড প্রোডাক্ট দিনের যেই সেমাই কারখানা রয়েছে, সেই সেমাই কারখানাতে আমরা আজকে সকাল থেকে দেখেছি এই কারখানার যারা শ্রমিক রয়েছে সেই শ্রমিকরা কিন্তু নিয়ম মেনে পোশাক পরে তারা কিন্তু হাতে গ্লোভস লাগিয়ে তারপরে তারা সেমাইগুলোকে প্রস্তুত করছে। একদম ঠিক এই মুহূর্তে তাদের দম ফেলার সময় নেই। রাজবাড়ীর 4টি বিসিক শিল্পনগরী এলাকায় 4টি সেমাই কারখানা রয়েছে। সেই 4টি সেমাই কারখানায় অন্তত 200 শ্রমিক তারা কাজ করছে। তারা প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত, গভীর রাত পর্যন্ত তারা এই সেমাই তৈরির কাজে এখন ব্যস্ত রয়েছেন। কারিগরদের সাথে আমরা কথা বলেছি, কারিগররাও আমাদেরকে জানিয়েছেন যেহেতু এই সেমাইটি একটি খাদ্যদ্রব্য, তাদের মালিক কর্তৃপক্ষ তাদেরকে নির্দেশনা দিয়েছেন যাতে কোনো ক্রমেই এই খাদ্যদ্রব্যে যাতে কোনো প্রকার ময়লা আবর্জনা ভেজাল এইগুলো যাতে না থাকে। তারা সম্পূর্ণ নিয়ম মেনেই তারা সেই সেমাইগুলোকে প্রস্তুত করছেন। আপনি ক্যামেরার সাহায্যে যে চিত্র দেখছেন, এটি আজকে সকালে মেশিন থেকে যে সেমাইটি ময়দা থেকে তৈরি করা যে সেমাইগুলো বের করা হয়েছে, সেই সেমাইগুলোকে রোদে শুকানো হচ্ছে। রোদে শুকিয়ে যাওয়ার পর সেই সেমাইগুলোকে আবার আগুনে তেল দিয়ে ভেজে সেটিকে আবার পুনরায় শুকানোর পর তারপরে কিন্তু সেটিকে প্যাকেটজাতকরণ করা হবে এবং তারপরে বাজারজাতকরণ করা হবে। বিসিক শিল্পনগরী এলাকার আর দিন ফুড প্রোডাক্ট যিনি মালিক রয়েছেন,
তার সাথে আমার কথা হয়েছে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে খাদ্যদ্রব্যর যে বিধিমালা রয়েছে তারা প্রতিটি নিয়ম মেনেই কিন্তু তারা খাদ্য প্রস্তুত করছেন। যেহেতু ঈদ উপলক্ষে ঈদে কিন্তু সেমাইয়ের যে বাড়তি চাহিদা থাকে, প্রতিটি মুসলিম পরিবারে প্রতিটি পরিবারই কিন্তু ঈদে সেমাইয়ের যে চাহিদা থাকে এই সেমাইটি দিয়েই কিন্তু একে অপরকে আপ্যায়ন করে থাকে। সেক্ষেত্রে তারা খাদ্যদ্রব্যটিকে ভালোভাবেই তৈরি করছে। আর বিসিক শিল্পনগরী অনেক ধন্যবাদ। যাতে দর্শক, আমরা শুনছিলাম সেমাই কারখানার বিস্তারিত খবরাখবর। দিনাজপুর শহরে শুক্রবারে 5টি সড়কে গড়ে ওঠা বাজার খুব জনপ্রিয় নারীদের কাছে। বিভিন্ন দোকানের কর্মচারীদের মালিকানায় বউ বাজার নামে পরিচিত এই হলিডে মার্কেট রমজানে আরও জমে উঠেছে। মূলত সকাল থেকে দুপুর পর্যন্ত এই বাজার বসলেও রমজান বিকাল পর্যন্ত বেচা কেনার সময় বেড়েছে। বেশি ভিড় জমেছে 3 পিস ও থান কাপড়ের দোকানে। খালিদ আরাফাতের তথ্য ছবিতে প্রতিবেদন। দিনাজপুর শহরের মালদাপট্টি, বসুনিয়াপট্টি, মাহদাহপট্টি, চুরিপট্টি ও গরুহাটির সড়কে এই বাজার বসে প্রতি শুক্রবার সকাল 7টা থেকে দুপুর পর্যন্ত। এই বাজারের পরিচিতি বউবাজার নামে। বিভিন্ন শ্রেণী পেশার নারীরা মূলত এদিনের বাজারের ক্রেতা। বিভিন্ন দোকানের কর্মচারীরা ছুটির দিনের এই পথের মার্কেটে নিজেরাই ব্যবসায়ী হয়ে ওঠেন। বেশিরভাগই 3 পিস ও থান কাপড়ের দোকান। ভিড়ও এসব দোকানে বেশি। দোকান কর্মচারীদের বাড়তি আয় যেমন হচ্ছে, তেমনি কম দামে উন্নত মানের কাপড় সহ অন্যান্য পণ্য মেলে বলে বউবাজার নারীদের কাছেও জনপ্রিয় হয়ে উঠেছে। প্রতি শুক্রবার করে আসা হয় কেনাকাটার জন্য, আর জিনিসপত্রের দাম একটু কমেই পাওয়া যায়। প্রতি শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত বউবাজার খোলা রাখার নিয়ম থাকলেও ঈদ সামনে রেখে রমজানে বিকেল পর্যন্ত বিক্রেতারা দোকান খোলা রাখছেন। পথের এই বাজারে ভাড়া, বিদ্যুৎ বিল বা খাজনা কিছুই লাগে না, তাই কম দামে ভালো জিনিস বেচা যায় বলছেন বিক্রেতারা। আগে যা ইনভয়েস হয়েছিল ইনভয়েস আগের থেকেও ডবল হয়েছে। আশা করি সামনে যে সপ্তাহগুলো ঈদের আগে পাবো, এগুলোতে আরো ভালো ফলাফল হবে ইনশাল্লাহ। 2012 সাল থেকে শুরু হয়েছে এই হলিডে মার্কেট। শুধু মধ্যবিত্ত বা নিম্ন আয়ের মানুষেরা নয়, বউবাজারে আসেন অবস্থাপন্ন ঘরের নারীরাও। হাসান আহমেদ, 71। জামালপুরের সদর উপজেলার ঝাওলা গোপালপুরে শুরু হয়েছে ঐতিহ্যবাহী জামাই মেলা। এক সপ্তাহের মেলা উপলক্ষে পুরো এলাকা জুড়ে চলছে উৎসবের আমেজ। এলাকাবাসীরা জানান এই মেলা এখন তাদের মিলন মেলায় পরিণত হয়েছে, তাই প্রতি বছর অপেক্ষা করেন সদর উপজেলার লাখো মানুষ। আনসারি সুমনের তথ্য ছবিতে প্রতিবেদন। প্রতি বছর চৈত্র মাসের 1 তারিখে শুরু হয় শত বছরের ঐতিহ্য জামাই মেলা। এই উপলক্ষে ঝাউলা গোপালপুর উচ্চ বিদ্যালয় মাঠে এখন হাজারো মানুষের ঢল। মেলায় দেশের বিভিন্ন এলাকা থেকে নানান পণ্যের পসরা নিয়ে হাজির হয়েছেন ব্যবসায়ীরা। অস্থায়ী এসব দোকানে শিশুদের খেলনা, চিড়া, মুড়ি, মুরকি, মন্ডা মিঠাই সহ নানান ধরনের মশলা ও বাহারি নামের মিষ্টি বিক্রি হচ্ছে। 2 কেজি থেকে 5 কেজি ওজনের বালিশ মিষ্টিও পাওয়া যায় এই মেলায়। বিভিন্ন ধরনের বড় ধরনের চমচম, রসগোল্লা, দই, মিষ্টি সব ধরনের আমাদের ব্যবস্থা আছে। আমরা আত্মীয়ের দাওয়াত দিয়ে আমরা এই মেলা অন্যান্য উৎসবের সাথে আমরা বড় মনে করেছি। এলাকাবাসীরা জানান মেলা উপলক্ষে জামাই নাতি নাতনি বাড়িতে আনার চল রয়েছে এখনো। শ্বশুর শাশুড়ি জামাইকে সালামি দেন, আর সেই সালামির টাকায় বাজার করেন জামাইরা। শেষে আয়োজন করা হয় আনন্দ ভোজনের। আত্মীয় স্বজন যারা জামাই আছে তাদেরও দাওয়াত করতে হয়, তাদের কেনাকাটা করে দিতে এবং কি আর্থিক সহযোগিতা হয়, তারাও আবার শ্বশুরবাড়ি উৎসবের সাথে তারা আসে। সুস্বাদু জিনিস পাওয়া যায় এবং কি আমরা বেচাকেনা করে খুব আনন্দ পাই। আমাদের একটা ঐতিহ্য শত বছর ধরে চলে আসতেছে। আয়োজকরা বলছেন প্রতি বছরের মতো এবারও শান্তিপূর্ণ পরিবেশে উৎসবের আমেজে জামাই মেলা অনুষ্ঠিত হচ্ছে। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা আমরা সুরক্ষিত আছি। নারী পুরুষ যাতে সবাই এসে এই মেলাতে অংশগ্রহণ করতে পারে। এলাকার ঐতিহ্যবাহী এই মেলাকে কেন্দ্র করে সদর উপজেলার ঘোড়াধাপ, নুরুন্দি, ইটাইল, রানাগাছা, বাঁশচড়া ও শরীফপুর এই 6টি ইউনিয়নের সব শ্রেণীর মানুষের মাঝে উৎসবের আমেজ বইছে। শাকিলা শম্পা, 71।